Hello friends, welcome to our channel The Success Master. So friends, তোমরা কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসের মধ্যে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং। তো স্টুডেন্টের মধ্যে কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা যায় সেটাই আমরা দেখে নেব। ওকে, তো তোমরা স্কিপ না করে ক্লাসটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটা এক্সামের মধ্যে কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং। তো কিভাবে স্টুডেন্টদের মধ্যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করব সেটা জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে লাগবে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কী, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কনসেপ্টটা কী সেটা আমাদের জানতে লাগবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো একটি বিষয়ে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে চিন্তা করাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে। ক্রিটিক্যাল থিঙ্কিংটা বেসিক্যালি কী? এটা হলো কোনো একটা বিষয়ের পজিটিভ সাইড অ্যাজ ওয়েল এজ নেগেটিভ সাইড, এই দুইটা সাইড নিয়ে চিন্তা করাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে। ধরো এখন তোমরা সবাই টেটের জন্য প্রিপারেশন করছো, তোমরা টেট দেবে। তো এই যে বিষয়টা, টেটের যে বিষয়টা, তো এটা একটা পজিটিভ সাইডও রয়েছে, নেগেটিভ সাইডও রয়েছে। ধরো এখন সবাই এখন পরীক্ষা দেবে, তোমরা ভাবছো যে পাশ করলে কি হবে পজিটিভ সাইড, বা পাশ না করলে কি হবে, ওইটা হয়ে যাবে নেগেটিভ সাইড। এই যে দুইটা সাইড রয়েছে, দুইটা সাইড নিয়েই কিন্তু তোমরা কি করছো, দুইটা সাইড নিয়ে তোমরা চিন্তা করছো। তো চিন্তা করে যখন ভাবছো যে আমরা যদি এখন পাশ করি তাহলে এই হবে, তো পাশ করতে গেলে কী করতে লাগবে, আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে লাগবে, হার্ডওয়ার্ক করতে লাগবে, ক্লাস দেখতে লাগবে, পড়তে লাগবে, মক টেস্ট দিতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে, এইগুলা করতে লাগবে। যখন তোমরা দেখবে এটা পজিটিভ সাইডও দেখছো, নেগেটিভ সাইডও দেখছো, দুই সাইড থেকেই তোমরা চিন্তা করছো, চিন্তা করে একটা ডিসিশন নিচ্ছ, এই কাজটা করলে আমাদের ভালো হবে, একটা ডিসিশন নিচ্ছ। তো সেটা করার জন্য কী করছো, থিঙ্কিং করছো, মানে যেটাকে আমরা থিঙ্কিং আফটার থিঙ্কিং, মানে চিন্তার পর চিন্তা আমরা বলে থাকি। ওই যে থিঙ্কিংটা, ওই থিঙ্কিংটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। বেসিক্যালি কোনো একটা বিষয়ের পজিটিভ সাইডও চিন্তা করা, নেগেটিভ সাইডও চিন্তা করা, দুই সাইডটা চিন্তা করেই একটা ডিসিশন নেওয়া, একটা সলিউশন বার করা, ওই থিঙ্কিংটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। তো আশা করি ক্রিটিক্যাল থিঙ্কিং কি তোমরা বুঝতে পেরেছো। আরও একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাহলে আশা করি আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো, যদি প্রশ্ন করা হয়, ধরো একটা কোশ্চেন আসলে, একটা প্রশ্ন করা হলো, কেন মোহাম্মদ গজনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিল কিন্তু উত্তর কোরিয়াতে কেন আক্রমণ করেনি? তখন কিন্তু আমরা তার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে চিন্তা করা শুরু করি। ধরো একটা কোশ্চেন আসলো যে মোহাম্মদ গজনি কেন ভারতবর্ষের মধ্যেই 17 বার আক্রমণ করেছে, উত্তর কোরিয়াতে বা অন্যান্য কোনো দেশের মধ্যে কেন এতবার আক্রমণ করেনি, কেন আক্রমণ করেনি? তখন কিন্তু যখন স্টুডেন্টদের কাছে এই কোশ্চেনটা এসে পৌঁছবে, তখন তারা কিন্তু বিভিন্নভাবে চিন্তা করতে পারে। হয়তো ভারতবর্ষের মধ্যে সম্পদ বেশি ছিল, ভারতবর্ষের মধ্যে রিসোর্স বেশি ছিল, অন্যান্য দেশে হয়তো বা এরকম রিসোর্স ছিল না, হয়তো ভারতবর্ষের মধ্যে যে এন্ট্রি করাটা খুবই ইজি ছিল, অন্যান্য দেশের মধ্যে এটা এন্ট্রি করাটা এতটা ইজি ছিল না, বা অনেক দিক থেকে কিন্তু চিন্তা করতে পারে। সবার আনসারটা কিন্তু সেম হবে না, সবাই ডিফারেন্ট ভাববে। তো এটাকে বলা হয় কি ডাইভার্জেন্ট থিঙ্কিং। মানে কোনো একটা বিষয়, ধরো কোনো একটা বিষয় রয়েছে, এটা বিভিন্ন দিক থেকে চিন্তা করা। ধরো ভাবছো ভারতবর্ষের মধ্যে হয়তো বা যে ঢোকাটা খুবই ইজি ছিল, ভারতবর্ষের মধ্যে হয়তো বা সম্পদ বেশি ছিল, সেটা লুণ্ঠন করার জন্য তারা কী করেছেন, ভারতবর্ষের মধ্যে আক্রমণ করেছেন। হয়তো ভারতবর্ষের যে রাজারা ছিল তারা অনেকটা উইক ছিল। তো বিভিন্ন দিক থেকে ভাবতে পারে, পজিটিভ সাইডও ভাবতে পারে, নেগেটিভ সাইডও ভাবতে পারে। মানে একটা বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করা, ওই থিঙ্কিংটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো কি হয়, ওই যে থিঙ্কিংটা মানে বিভিন্ন দিক থেকে চিন্তা করা, যেটাকে আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং বলে থাকি, এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে রিলেটেড। এই যখন থিঙ্কিং করা হবে তখন কি হবে, এই থিঙ্কিংটাকেই, চিন্তাটাকেই বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। এইটাকেই আমরা আবার কি বলে থাকি, থিঙ্কিং আফটার থিঙ্কিংও বলে থাকি। তো এই জায়গাটার সাথে আমি আরেকটু জায়গা বলে দিচ্ছি, ডাইভার্জেন্ট থিঙ্কিং কি সেটা কিন্তু এখনই আমি জাস্ট বললাম, কোনো একটা বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করা, এইটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। অন্যদিকে কনভার্জেন্ট থিঙ্কিং কি, কনভার্জেন্ট থিঙ্কিং হলো যে কোনো একটা বিষয় একটা দিক থেকে চিন্তা করা, মানে একটা ভিউতে, একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করা, ওইটা হলো কনভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্ট থিঙ্কিং হলো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ, মানে বিভিন্ন দিক থেকে একটা বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করা, তারপর সেখান থেকে একটা সলিউশন বার করা, ওইটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর সেই ডাইভার্জেন্ট থিঙ্কিংটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে রিলেটেড। ওকে, তো এখানে আশা করি তোমরা এক্সাম্পলের সাহায্যে যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি।
ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কনসেপ্টটা কী? কোনো একটা বিষয়, এটা এখন যে কোনো বিষয় হতে পারে, এই বিষয়টার যে পজিটিভ সাইডও চিন্তা করা, নেগেটিভ সাইডও চিন্তা করা, দুই দিক থেকেই চিন্তা করে একটা সলিউশন বের করা বা একটা ডিসিশন নেওয়া, সেই যে থিঙ্কিংটা, ওই থিঙ্কিংটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। তো আশা করি ক্রিটিক্যাল থিঙ্কিংকেই তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আছে, সেটা স্টুডেন্টদের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে ডেভেলপ করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো সেগুলি কি, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। তো আশা করি তোমরা এতটুকু পার্ট বুঝতে পেরেছো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কনসেপ্টটা। এখন যেটা আমরা নেক্সট দেখব সেটা হলো স্টেপস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের স্টেপটা কী, তার প্রসেসটা কী? তো প্রথম কি আসবে? নলেজ, দেন কম্প্রিহেন্সিভ বা কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, দেন ইভালুয়েশন। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্টেপটা রয়েছে, প্রথমে কি নলেজ, মানে জ্ঞান অর্জন করা। ধরো কোনো একটা ক্লাসের মধ্যে, সমাজবিদ্যা ক্লাসটা আমি যে এক্সাম্পল নিলাম, সমাজবিদ্যা ক্লাসের মধ্যে শিক্ষক যখন পড়াবে তখন তারা কী করবে, ইনফরমেশান দিল, কোনো একটা নলেজ দিল, জ্ঞান এলো, তখন স্টুডেন্টরা কী করলো, সেই নলেজ যে অ্যাকোয়ার করলো, যে জ্ঞানটা অর্জন করলো, জ্ঞানটা অর্জন করার পর, কোনো একটা ইনফরমেশান পাওয়ার পর, ইনফরমেশানটা ধরো আমরা পেলাম, পাওয়ার পর কী হলো, সেটা আমরা আন্ডারস্ট্যান্ড করলাম, কী করলাম, কম্প্রিহেন্সিভ বা কম্প্রিহেনশন, মানে জিনিসটা বুঝতে পারলাম। প্রথম ইনফরমেশান নিলাম, তারপর সেটা বুঝতে পারলাম, বোঝার পর সেটা কী করলাম, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই করলাম, ধরো রিয়েল লাইফের সাথে অ্যাপ্লাই করলাম, বা বাস্তবের ঘটনার সাথে, বাস্তবের সাথে কী করলাম, এটা মিলালাম, বাস্তবের সাথে মিলালে আমরা কি জিনিসটা ভালোভাবে বুঝতে পারি, তো বাস্তবের সাথে মিলালাম বা রিয়েল লাইফের মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করলাম। তারপর অ্যানালাইসিস কি, মানে ছোট ছোট পার্টে ভাগ করা, ছোট ছোট ধরো বড় একটা ঘটনা শিক্ষক কী করলো, আমাদেরকে ইনফরমেশান দিল, ধরো আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদেরকে আমরা কী করলাম, একটা ঘটনা তাদেরকে বললাম, ধরো হিস্ট্রি পড়ালাম, তো ঘটনাটা তাদেরকে বললাম, বলার পর তারা কী করলো, নলেজ গেইন করলো, তারপর তারা জিনিসটা বুঝতে পারলো, তো কম্প্রিহেন্সিভ, তারপর তারা জিনিসটা বাস্তবের সাথে মিলালো, তারা কী করলো, অ্যাপ্লাই করলো, তো অ্যাপ্লিকেশন, তারপর অ্যানালাইসিসের মধ্যে তারা ছোটো ছোটো পার্টে তারা ভাগ করলো, যদি সবটা তো মনে থাকবে না বা সবটা অনেক সময় বোঝা যায় না, তো তারা ইজিভাবে বোঝার জন্য খণ্ডে খণ্ডে ভাগ করলো, মানে ছোটো ছোটোভাবে ভাগ করলো, ওইটাকে বলা হয় অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস করার পর তারা সিনথেসিস করলো, মানে নতুন কোনো কিছু ক্রিয়েট করলো, নতুন কোনো কিছু সৃষ্টি করলো, তারপর ইভ্যালুয়েশন করবে, তারপর কী করলো, মূল্যায়ন করলো, যে তারা কী করলো, মূল্যায়ন করলো, কোনো একটা কিছু জাজ করলো, ঠিক আছে কি না বা কী কী পড়েছে সেটাকে মূল্যায়ন করলো। তো এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের স্টেপ: নলেজ, কম্প্রিহেন্সিভ, অ্যাপ্লিকেশন, সিনথেসিস, দেন অ্যানালাইসিস, দেন সিনথেসিস, দেন ইভ্যালুয়েশন। তো এটা হলো স্টেপ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। নেক্সট আমরা দেখে নেব ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নতি করার উপায়, যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কীভাবে উন্নতি করবে বা কীভাবে ডেভেলপ করবে, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং। স্টুডেন্টদের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে স্টুডেন্টদের অনেক ক্ষেত্রেই কিন্তু লাভ হবে, অনেক ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে। তার জন্য স্টুডেন্টদের মধ্যে কী করতে লাগবে, অ্যাজ এ টিচার আমাদের দায়িত্ব তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা, আর সেটা আমরা কী কী ওয়েতে করতে পারি, তার উপায়গুলি কী কী, সেগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। সো ওপেন এন্ডেড কোশ্চেন করা, তাদের কী করতে লাগবে, আমাদের ওপেন এন্ডেড কোশ্চেন করতে লাগবে। তো আমাদের আগে জানতে লাগবে ওপেন এন্ডেড কোশ্চেনটা আবার কি। ওপেন এন্ডেড কোশ্চেন হলো সিম্পল, প্রথমে তোমরা ক্লোজ এন্ডেড বুঝো। ক্লোজ এন্ডেড কোশ্চেন কোনগুলি, যেরকম ধরো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ট্রু ফলস রয়েছে, এমসিকিউ রয়েছে, বা ওয়ান লাইনের কোশ্চেন রয়েছে, এগুলি কি, ধরো এখন বললো যে আকবরের পিতার নাম কি, ঠিক আছে, তো এখান থেকে কি, এখান থেকে কিন্তু যে আকবরের পিতার নাম যে একটাই তো হবে এরকম তো না, এটা বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন দিক থেকে ভাববে, এরকম না, যারা আনসারটা জানা থাকবে তারা সেই সঠিক আনসারটা দেবে, ঠিক আছে। তাহলে ওইটাতে কী হবে, সে কিন্তু সেখানে শুধু নলেজটা পাচ্ছে, সেখানে কিন্তু তার থিঙ্কিং করতে লাগছে না, তার কিন্তু চিন্তা করতে লাগছে না, যে থিঙ্কিং আফটার থিঙ্কিং করতে লাগছে না, তাই ক্রিটিক্যাল থিঙ্কিংটাও করতে লাগছে না, তো ওইটা হয়ে যাবে ক্লোজ এন্ডেড। কিন্তু আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কী করতে লাগবে, ওপেন এন্ডেড কোশ্চেন করতে লাগে, মানে যে কোশ্চেনটা করলে স্টুডেন্টরা বিভিন্ন দিক চিন্তা করবে, যেরকম একটু আগে জাস্ট এক্সাম্পলটা বলেছিলাম যে মোহাম্মদ গজনি ভারতবর্ষের মধ্যে 17 বার কেন আক্রমণ করেছিল, উত্তর কোরিয়াতে কেন আক্রমণ করেনি, ওইটার মধ্যে ওইটা কি, ওইটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন। এরকম কোশ্চেন হলে স্টুডেন্টরা কিন্তু ভাববে যে কেন 17 বার ভারতে আক্রমণ করেছে, কেন অন্যান্য দেশের মধ্যে করেনি, হয়তো বা ভারতবর্ষের মধ্যে সম্পদ বেশি ছিল, সুযোগটা বেশি ছিল, একটু ইজি ছিল, হয়তো বা অন্য কোনো দেশের মধ্যে এরকম সুযোগ ছিল না। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে ভাববে, মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং করবে। তো ডাইভার্জেন্ট থিঙ্কিং করলে কি হবে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে।
তাদের যে সেই থিঙ্কিংটা ডেভেলপ হবে। তার জন্য ওপেন এন্ডেড কোশ্চেন করলে এটা একটা উপায় ক্রিটিক্যাল থিঙ্কিংটা উন্নতি করা বা ডেভেলপ করার। ওকে, তো ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নতি করার একটা উপায় হলো ওপেন এন্ডেড কোশ্চেন করা। নেক্সট রয়েছে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া। যে কোনো একটা বিষয় পড়ালাম, যে আমরা অ্যাজ এ টিচার আমরা পড়ালাম, পড়ানোর পর আমরা পড়িয়ে চলে গেলাম, তাহলে হলো না। আমাদের কী করতে হবে, কোনো একটা কিছু পড়ালাম বা স্টুডেন্টরা কোনো কোশ্চেন থাকলে তারা করলো, ফিডব্যাক নিলাম, ইন্টারাকশান হলো, টু ওয়ে কমিউনিকেশন হলো, তবেই তো কী হবে, ক্লাসটা ইন্টারেক্টিভ হলো, ক্লাসটা ইন্টারেস্টিং হবে। তো সেখানে যে স্টুডেন্টরাও কিছু বলার সুযোগ পাবে, প্রশ্ন করার সুযোগ পাবে বা কোনো একটা কিছু আনসার দেওয়ার সুযোগ পাবে, তাহলে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা কী হবে, ডেভেলপ হবে। তো এইভাবেও আমরা তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নতি করতে পারি। ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। নেক্সট রয়েছে গণতান্ত্রিক ক্লাসরুম গড়ে তোলা। ক্লাসরুমটা কীরকম করতে লাগবে, গণতান্ত্রিক ক্লাসরুম করতে লাগবে, যেখানে যে স্টুডেন্ট বলবে শিক্ষার্থী শুনবে, শিক্ষার্থী বলবে স্টুডেন্ট শুনবে, দুনো তরফ থেকেই কী হবে, কথাবার্তা হবে, কমিউনিকেশন হবে, ইন্টারাকশান হবে। তাহলে তো একটা গণতান্ত্রিক ক্লাসরুম গড়ে তুলবে। যে শিক্ষার্থী যদি কোনো একটা ওপিনিয়ন রাখে, শিক্ষক সেটা শুনবে, শিক্ষক যখন কোনো একটা কিছু বলবে শিক্ষার্থী শুনবে, তার রেসপেক্ট করবে, ভ্যালিউ করবে। তো এইটা কী এটা একটা গণতান্ত্রিক ক্লাসরুম। তো এরকম গণতান্ত্রিক ক্লাসরুম গড়ে তুলতে লাগবে, তবেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করে যাবে স্টুডেন্টদের মধ্যে। নেক্সট রয়েছে গ্রুপ ডিসকাশন, বা তাছাড়া এক্সাম্পল নিতে পারি আমরা ডিবেট, প্রেজেন্টেশন, আরও এরকম অনেক ধরনের গ্রুপ ডিসকাশন আমরা নিতে পারি। তো এই গ্রুপ ডিসকাশন করলে যেরকম এজ এক্সাম্পল আমি ডিবেটটা নিলাম, তর্ক বিতর্ক, যে কোনো একটা টপিক দেওয়া হলো, এক পক্ষ থাকবে, যে পক্ষে আরেকজন থাকবে, আরেকটা দল থাকবে বিপক্ষে। তো এরকম করলে বা কোনো একটা টপিক দেওয়া হলো, সেই টপিকটার উপর তারা গ্রুপ ডিসকাশন করলো, প্রেজেন্টেশন দিল। তো এরকম বিভিন্ন ওয়েতে করে তারা কী হবে, তারা চিন্তা করবে, তারা থিঙ্কিংটা কী হবে, ডেভেলপ হবে। ধরো ডিবেটের ক্ষেত্রে একজন রয়েছে পক্ষে আর একজন রয়েছে বিপক্ষে। যখন যে পক্ষে রয়েছে সে বলবে, তো অন্যজন কিন্তু শুনবে। অন্য যখন শুনবে তারপর কি হবে, সে বলবে, তার যখন টার্ন আসবে সে বলবে, তখন কি হবে, সে যখন শুনবে, সে যখন বলবে, তার থিঙ্কিং অনেক কিছু চিন্তা করবে, অনেক কিছু ভাববে, তাহলে তার কি ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিন্তু এখানে ডেভেলপ হচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কি করতে পারি, স্টুডেন্টদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে সেটা আমরা উন্নতি বা ডেভেলপ আমরা করতে পারি। নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ। যে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ, চাইল্ড সেন্ট্রিক যে ক্লাসরুম রয়েছে, যে শিশুরকে কেন্দ্র করে ক্লাসরুমটা গড়ে তুলতে লাগবে। ক্লাসরুমটা এরকম হতে লাগবে, শ্রেণীকক্ষটা এরকম হতে লাগবে শিশুকেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক, চাইল্ডের অ্যাকর্ডিং, তাদের নিড অনুসারে, তাদের ইন্টারেস্টের অনুসারে, তাদের অ্যাকর্ডিং ক্লাসরুমের মধ্যে তাদের পড়াতে লাগবে। তাদের অ্যাকর্ডিং যে টেক্সট বুক থাকতে লাগবে, তাদের অ্যাকর্ডিং কী করতে লাগবে, পড়াতে লাগবে, তাদের অ্যাকর্ডিং ক্লাসরুমটা সেট আপ করতে লাগবে। তবেই তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে। নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক মেথড গ্রহণ করা। যে শিশুকেন্দ্রিক বিভিন্ন মেথড রয়েছে, ধরো প্রজেক্ট মেথড, ইন্টারেক্টিভ মেথড রয়েছে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের মেথড রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের মেথড আমরা ক্লাসরুমের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ইন্টারেক্টিভ মেথড, দেন প্রজেক্ট মেথড রয়েছে, বা এখানে কোনো একটা ডিসকভারি মেথড রয়েছে, এনকোয়ারি মেথড রয়েছে, অনেক ধরনের মেথড রয়েছে। এরকম বিভিন্ন ধরনের শিশুকেন্দ্রিক মেথড ইউজ করে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করতে পারি। ওকে, বা ধরো ফর এক্সাম্পল কোশ্চেন অ্যান্সার মেথড। তো একটা কোশ্চেন অ্যান্সার মেথড করলে, টিচারে কোশ্চেন করলো, স্টুডেন্টরা আনসার করলো, বা স্টুডেন্টে কোশ্চেন করলো, টিচারে আনসার দিল, তাহলে কী হবে, যে কমিউনিকেশন হচ্ছে। সেই যে মেথডটা, এই মেথডটা ইউজ করার ফলে স্টুডেন্টরা অনেক কিছু চিন্তা করছে, কোনো একটা চিন্তা করে আনসার দিচ্ছে, কোনো একটা চিন্তা করে কোশ্চেন করছে। তো তাদের কী হচ্ছে, যে চিন্তনটা, তাদের যে থিঙ্কিংটা, ক্রিটিক্যাল থিঙ্কিংটা, সেটা উন্নতি হচ্ছে, সেটা ডেভেলপ হচ্ছে। তো এরকম বিভিন্ন শিশুকেন্দ্রিক মেথড ইউজ করেও কিন্তু আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করতে পারি স্টুডেন্টদের মধ্যে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইগুলি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নতি করার কিছু উপায়। তো আজকে ক্লাসের মধ্যে আমরা প্রথমে কি দেখলাম, ক্রিটিক্যাল থিঙ্কিং কী, তার কনসেপ্টটা কী, উইথ এক্সাম্পল আমরা দেখলাম। তারপর আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা আমরা দেখলাম। তারপর দেখলাম কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নতি করার যে উপায়গুলি রয়েছে সেগুলি আমরা দেখে নিলাম। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্ট্যান্ট এবং ছোট একটা ক্লাস ছিল, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো যদি কোনো ডাউট থেকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। অথবা ভিডিওটা তোমরা 1-2বার দেখবে, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। আর তাছাড়া তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, কিংবা ক্লাস করতে চাও, ক্লাসের প্রয়োজন হয়, তোমরা এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটসটা অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে। প্রতিটা টপিকের, প্রতিটা সাবজেক্টেরই প্রথমে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর
প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস, একদম নিউ আপডেটেড ভার্সন নোটসটাই অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্স, আর্টস সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে এবং মক টেস্ট দেওয়ার সুযোগও কিন্তু রয়েছে, ক্লাস করারও সুযোগ রয়েছে। তোমাদের যার যেটাই নিড সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।